বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। আমার স্বামীর ভাগ্নে রূপম, অর্থাৎ আমার বড় নন্দের ছোট ছেলে, লেখাপড়ার প্রয়োজনে বেশ কিছুদিন আমাদের বাড়িতে ছিল। আমি এবং রূপম প্রায় সমবয়সী ছিলাম। একদিন দুপুরবেলা আমি গোসল সেরে আমার পরনের কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম রৌদ্রে শুকানোর জন্য। তারপর বিকেলে এসে কাপড়গুলো আনতে ছাদে গেলাম। ওড়নার জামাটা এক হাতে ধরে রাখলাম, আর পাজামাটা অন্য হাতে ধরতেই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম। দেখি আমার পাজামার ঠিক মাঝ বরাবর, অর্থাৎ সেই বিশেষ জায়গাটায় সাদা সাদা দিয়ের মতো কিছু একটা লেগে আছে। প্রথমে ভাবলাম উপরে থেকে হয়তো পাখি পায়খানা করেছে। আমার মনে হল পাখির পায়খানা তো এতটা হবে না। আমি হাত দিয়ে দেখে বুঝতে চেষ্টা করলাম জিনিসটা কি। ছোঁয়া মাত্রই টের পেলাম জিনিসটা পিচ্ছিল ধরনের আঠার মতো আমার আঙ্গুলে লেগে থাকছে। আমি বিবাহিত মেয়ে, অনেক কিছু সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। একটু ভালো করে নেড়েচেড়ে দেখেই বুঝলাম এটা অন্য কিছু যা আমি ভাবছি। কিন্তু সমস্যা হলো আমাদের এই ছাদের উপর তো অন্য কেউ আসার কথা নয়। আমাদের বাড়িতে রূপম সহ দুজন পুরুষ মানুষ থাকে। একজন আমার স্বামী, যিনি সবসময় অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকেন, আর অন্যজন রূপম। কিন্তু তাকে তো কোনোদিন ছাদে উঠতে দেখিনি। তাহলে এমন কাজ করল কে? পরে আমি আসল রহস্যটা বুঝতে পারলাম। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের স্বাগত। আমার নাম শ্রেয়া, বয়স 23 বছর। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তবে দেখতে শুনতে সত্যিই খুব সুন্দরী ছিলাম। এই সৌন্দর্যটাই অনেক সময় আমার জীবনে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে যখন আয়নায় নিজের দিকে তাকাতাম, নিজেই মনে হতো আমি সত্যিই অসাধারণ। রাস্তায় বেরলে ছোট থেকে বড় সবাই কয়েক সেকেন্ড হলেও তাকিয়ে থাকত। নতুন কোনো ড্রেস পরে বাইরে বেরলে কথাই নেই। বাড়ির লোক থেকে শুরু করে আশেপাশের প্রতিবেশীরা পর্যন্ত অপলক চোখে তাকিয়ে থাকত। বন্ধুরা, একা রুমে বসে যখন নিজের কথা ভাবতাম, তখন মনের অজান্তেই অদ্ভুত একটা আবেগ কাজ করত। মনে হতো যদি শরীর চর্চার মতো কিছু করতে পারতাম, তাহলে শরীরটা আরও সুন্দরভাবে গঠিত দেখাতো। যাই হোক বন্ধুরা, এত সৌন্দর্য, এত রূপযৌবন থাকার পরও লাভ কি হলো? বাবা মা এমন একজন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার ব্যবসা বাণিজ্য আর ব্যস্ততা নিয়ে সারাদিন সারারাত কাটে। অফিস থেকে ক্লান্ত হয়ে রাতে বাসায় ফিরলে আমি তার আশায় তাকিয়ে থাকতাম। কিছু ভালো মন্দ কথা বলবে, স্বামী স্ত্রীর মতো কিছু সময় কাটবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার চেহারার দিকে তাকাতেই আর কিছু বলার সাহস পেতাম না। রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ত, আর আমি শুয়ে শুয়ে মাথার উপরের ফ্যানের ঘূর্ণি গুনতাম। বন্ধুরা, বুঝতেই পারছো আমার এই রূপযৌবনের কি বা লাভ হচ্ছে। এইভাবেই চলছিল আমাদের সংসার। হঠাৎ একদিন অরিত্র আমাকে বলল, রূপম আসবে আমাদের বাড়িতে। ও আমার বড় বোনের ছোট ছেলে, এখানে থেকে পড়াশোনা করবে। শুনে রাগ হলো, কিন্তু কিছু বললাম না, কারণ সে ভাবতে পারে আমি তার বোনের ছেলের বিষয়ে আপত্তি করছি। আবার উল্টো পরিস্থিতি হলে আমিও নিশ্চয়ই এটা মেনে নিতাম। তাই চুপ থাকলাম। তারপর নতুন চিন্তা শুরু হলো। অরিত্র মাঝে মাঝে মাসে একদিন বাড়িতে কিছুটা সময় বিশ্রাম নিত, আর আমি সেই সময়টুকুতে তার কাছে একটু ভালোবাসা পাওয়ার চেষ্টা করতাম। রূপম বাড়িতে থাকলে হয়তো সেই সুযোগটুকু আর পাব না। কিন্তু যাকে দেখে আমার এত অভিমান হচ্ছিল, সেই একসময় আমার জীবনের রং পাল্টে দেবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। পরের দিন সকালের খাবারের সময় রূপম আমাদের বাড়িতে এল। স্বামীকে সালাম দিল। দেখেই মনে হলো খুবই সরল ছেলে। দেখতে ছিল অসাধারণ। কাঁচা হলুদের মতো গায়ের রং, পূর্ণাঙ্গ গড়ন। প্রথম থেকেই কি এক অদ্ভুত কারণে আমার দৃষ্টি তার উপরেই আটকে ছিল। প্রথমে ভেবেছিলাম ছেলেটা শান্ত লাজুক, কিন্তু কথা শুরু হতেই তার রসিকতায় সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। কয়েকদিন এভাবেই কেটে গেল। একদিন রূপম কলেজে গেল। সেদিন বিকেলেই তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলো। আকাশ কালো মেঘ, গর্জন, বৃষ্টির ঝমঝম করে পড়ছে। আমি রূপমের জন্য দুশ্চিন্তায় পড়ে গেলাম। কয়েকদিনেই সে আমাদের পরিবারের মতো হয়ে গিয়েছিল। রান্নার কাজেও প্রায় আমাকে সাহায্য করত। রূপমকে বারবার ফোন করছিলাম। সাধারণত সে বিকেল 5টার মধ্যেই বাড়ি ফিরত, কিন্তু আজ 8টা বাজলেও ফিরল না। অরিত্র জানালো ঝড়ের কারণেই সে কিছুক্ষণ অফিসেই থাকবে। কিন্তু আমি রূপমের জন্য খুব চিন্তিত হয়ে পড়লাম। তার জন্য অপেক্ষা করতে করতে আমি বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরেই রূপম সম্পূর্ণ ভেজা শরীর নিয়ে বাড়িতে ঢুকল।
তাকে এই অবস্থায় দেখে আমার ভেতরে কেমন যেন এক অজানা অনুভূতি সৃষ্টি হলো, কিন্তু কিছু বলতে পারলাম না। তার এই অবস্থা দেখে আমি রুম থেকে একটা তোয়ালে এনে তার গায়ে জড়িয়ে দিলাম। তারপর সে গামাথা মুছে নিজ রুমে চলে গেল। আমি চা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। যখনই কারো জন্য চা বানাতাম তখন আমাকে শাশুড়ির জন্য 1 কাপ চা বানাতে হতো। চা নেওয়ার জন্য আমি রূপমের রুমে গিয়ে ডাক দিতেই দেখলাম সে তখন তার কাপড় খুলে ফ্যানের বাতাসে মাথার চুল শুকাচ্ছে। এই অবস্থায় আমি রুম থেকে বেরোতে পারছিলাম না, আবার তার চোখের দিকে তাকিয়ে চা নাও এটুকুও বলতে পারছিলাম না। অদ্ভুত এক পরিস্থিতি। এমন অবস্থায় আমি তাকে আগে কখনো দেখিনি, আর তার মামা অরিত্রকেও এমন অবস্থায় দেখিনি। ছেলেটা ঠান্ডায় হালকা কাঁপছিল। আমি গামছা দিয়ে তার চুল ভালোভাবে মুছে দিচ্ছিলাম। তখন আমরা দুজন খুব কাছাকাছি হয়ে গেলাম। মাথা মুছিয়ে গামছাটা টেবিলে রেখে যখন আমি বের হতে যাচ্ছিলাম তখন লক্ষ্য করলাম রূপম আমার দিকে অন্যরকম এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। দৃষ্টিটা একদমই আলাদা। মনে হলো রূপম আমাকে ভালোবাসার দৃষ্টিতেই দেখছে। আমি ফিরে এসে বললাম, গরম গরম দুধ আর আদা দেওয়া চা খেয়ে নাও, শরীর গরম হয়ে যাবে। রূপম তখন আমার হাত ধরে পাশে বসালো। সে বলল, মামি আপনি তো আমার রক্তের কেউ না, তারপরেও এত যত্ন নেন। কথাটা শুনে আমার কেমন যেন খারাপ লাগলো। আমি বললাম, রূপম আমি তোমার মামা আর তোমার মধ্যে কোনো পার্থক্য খুঁজি না। তাছাড়া আমার তো আপন কোনো বোনের ছেলে নেই। আমি তোমাকে নিজেরই ভাগ্নে মনে করি। আমরা দুজন ভালো মন্দ কথা শুরু করেই ছিলাম, ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। সম্ভবত অরিত্র বাড়ি এসেছে। আমি রূপমকে বললাম, তুমি থাকো, তোমার মামা এসেছে মনে হচ্ছে। আমি তাড়াহুড়ো করে দরজার দিকে যেতেই সিটকানির সাথে মাথা আঘাত পেল। মাথা একটু ফুলে গেল। রূপম ছুটে এসে আমার হাত সরিয়ে ফোলা জায়গাটা আলতো করে ধরে বলল, একটু দেখে শুনে চলতে পারেন না? এভাবে মানুষ চলে? সেদিন আমি বুঝলাম আমার উপরে রূপমের কতটা মায়া, কতটা যত্ন তৈরি হয়েছে। তার ছোঁয়া লাগতেই ব্যথা যেন অনেকটাই কমে গেল। আমি তখন রূপমকে বললাম, আজ যে কথাগুলো বললে আর কখনো বলবে না। তুমি কখনো আমাকে বলবে না যে তুমি তোমার মামার ভাগ্নে। তুমি আমার ভাগ্নে, এই তোমার পরিচয়। আমার কথা শুনে রূপম চুপচাপ হয়ে গেল। আমি তার রুম থেকে বের হয়ে এলাম। সেদিন রাতে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়লাম। কিন্তু বিয়ের 6 মাস যেতে না যেতেই অরিত্রের আমার প্রতি তার ভালোবাসা যেন কমে গেল। বিয়ের আগে সে খুব ভালোবাসার কথা বলতো, কিন্তু এখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। এতে বিরক্ত হয়ে আমি অনেক সময় বারান্দার সোফায় বসে থাকতাম। একদিন মনোমালিন্য করে আমি বাইরে এসে বসে আছি। দেখি রূপমের ঘরে আলো জ্বলছে, দরজা ভেতর থেকে বন্ধ। তাই আমি বারান্দার শেষে গিয়ে বসে থাকলাম। চোখ বন্ধ করে অরিত্রের আগের দিনগুলোর কথা ভাবছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার হাতে কারো হাতের স্পর্শ। চোখ খুলে দেখি রূপম আমার পাশে বসে আছে। আমি হেডফোনে গান শুনছিলাম। সে আমার এক কান থেকে ইয়ারফোন খুলে নিজের কানে লাগিয়ে নিল। দুজন মাথা পাশাপাশি করে গান শুনছিলাম, কিন্তু আমি শুনছিলাম রূপমের হৃৎস্পন্দনের আওয়াজ। যেন বলছে, তুমি শুধু আমার মামি নও, তুমি আমার অনুভূতির ছোঁয়া। রূপম মাঝে মাঝে এমন আচরণ করত যা আমার কলেজ জীবনের কিছু স্মৃতি মনে করিয়ে দিত। হয়তো সেই স্মৃতিগুলো মনে করিয়ে দিতেই বলেই সে এমনভাবে কথা বলতো। আমরা হেডফোনে গান শুনছিলাম। হঠাৎ রূপম আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে রূপম বলল, মামি এখানে আসার পর থেকে প্রতিদিন রাতে বারান্দায় বিষণ্ণ মুখে বসে থাকতে দেখি। আপনার আর মামার মধ্যে কি সব ঠিকঠাক চলছে? আপনি কি গান শুনে একাকিত্ব কাটানোর চেষ্টা করেন? রূপম আমার মনের সব কথা বুঝতে পেরে গিয়েছিল। আমি শুধু তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তখন সে আমার হাত ধরে বলল, মামি কিছুক্ষণের জন্য আমাকে ভাগ্নে না মনে করে বন্ধু মনে করবেন। কারণ যেসব কথা বন্ধুর সাথে খোলাখুলি বলা যায়, মামা ভাগ্নের মধ্যে তা বলা যায় না। তাই আপনাকে অনুরোধ করছি, আজ আমাকে বন্ধু মনে করে আপনার মনের সব কথা বলুন। তার কথায় আমি সত্যিই আপন করে নিলাম। এবার আমি আমার মনের সব কথা রূপমকে আস্তে আস্তে বলতে থাকলাম। আমি বললাম, রূপম তুমি যা বললে সবই সত্যি। তুমি কিছুদিনের মধ্যেই আমার মনকে চিনে ফেলেছ। কিন্তু আমার স্বামী তোমার মামা আমাদের দুজনের পিছনের সব স্মৃতিগুলো ভুলে গেছে। আমাদের মধ্যে অনেক দূরত্ব হয়ে গেছে। স্ত্রী শুধুমাত্র ঘরের কাজ করার জন্যই নয়, তারও স্বামীর কাছ থেকে অনেক কিছু, সব ভালোবাসা পাওয়ার আশা থাকে। আমার কথাগুলো রূপম কান পেতে শুনছিল। রূপম আমাকে বলল, মামি আপনি অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না।
আমি যতদিন এই বাড়িতে আছি আমার সামনে আপনি মন খারাপ করে থাকবেন না। আচ্ছা মামি, একটা বিষয় ভেবে পাই না, আপনার মতো মেয়েও আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। প্রত্যেক মানুষের কোথাও না কোথাও খুঁত থাকে, কিন্তু আপনাকে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন কোথাও একটু খুঁত নেই। নিখুঁতভাবে আপনাকে যত্ন করে সৃষ্টি করেছেন। সেদিন রূপমের কথায় আমার ভিতরটা একদম শীতল হয়ে গিয়েছিল। রূপম আমাকে আবার বলল, আজ থেকে আপনাকে আমি আর একাকিত্ব অনুভব করতে দেব না। আজ থেকে আমরা দুই বন্ধু। আমি রূপমের বন্ধুত্বকে হৃদয় থেকে মেনে নিয়েছিলাম। তখন সে আবার আমার মোবাইলে গান প্লে করে দিল। তারপর আমরা একটি হেডফোনে গানের সুরে মিশে গেলাম। ভালোবাসার আবেগমাখা গানগুলো শুনতে শুনতে সেই রাতে আমি রূপমের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রূপমের দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি রূপমের হাত আমার মুখের উপর পড়ে আছে, আর আমার হাত তার ঠিক উপরেই। বিষয়টি লক্ষ্য করে আমি নিজেকে সামলালাম এবং রূপমের কাছ থেকে সরে গেলাম। তারপর তাকে আস্তে করে ধাক্কা দিয়ে ইশারায় বললাম, দরজার পাশে কেউ এসেছে। আমি দ্রুত বাথরুমে গিয়ে ঢুকে পড়লাম। রূপম দরজা খুলে দেখে তার মামা অরিত্র দাঁড়িয়ে। অরিত্র বলল, রূপম, তোর মামিকে দেখছিস? রূপম মাথা নেড়ে না বোঝাল। তার চোখে তখনও ঘুম। অরিত্র হয়তো খুঁজতে খুঁজতে বাড়ির গেটের দিকে চলে গেল। আমি অন্য রুম থেকে বের হয়ে জোরে ডাক দিলাম, রূপম, রূপম, রূপম। ছুটে এসে বলল, হ্যাঁ মামি, কি হয়েছে? আমি বললাম, তোর মামাকে দেখেছিস? পেছন থেকে অরিত্র চলে এসে বলল, আমি তো তোমাকেই খুঁজছি। সেই দিনটা আমি কোনো রকমে মিটিয়ে দিলাম। অরিত্র আমাকে জিজ্ঞেস করল, রাতে কি তুমি আমার রুমে ছিলে? আমি রূপমকে বললাম, তুমি যাও, তোমার মামার সাথে আমার কয়েকটা কথা আছে। রূপম চলে গেলে আমি অরিত্রকে বললাম, আমি তোমার রুমে ছিলাম কি না আজকে তুমি খবর নিচ্ছ? এরকম কত রাত আমি বারান্দায় বসে কাটিয়েছি, তাই আজকের রাতটাও আমি বারান্দাতেই ছিলাম। অরিত্র জিজ্ঞেস করল, কেন? আমি বললাম, এই কেনের উত্তরটি তোমার কাছেই রয়ে গেছে। আমার কথা শুনে অরিত্র মুখটা মলিন করে বলল, দেখো, সারাদিন অফিস আদালতের কাজে এত ব্যস্ত থাকি যে তোমার সাথে স্বামী স্ত্রী হিসেবে যে সময় কাটানো উচিত সেটা আমার মনে থাকে না। আমি এটাকে ইন্টারেস্টিং মনে করি না। এতে আমার দোষ কি? তার কথা শুনেই সেই দিন আমার বুকের পাশটা ব্যথা করছিল। বুঝতে পারলাম আমাকে ধরে রাখার মতো শক্তি বা মনোযোগ তার মধ্যে আর নেই। তার নেশা শুধু টাকার দিকে। পরের দিন সকালে অরিত্র অফিসে চলে গেল। আমি রূপমের রুমে গিয়ে বললাম, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, যাবে না? রূপম বলল, না, আজকে যাব না, আমার বন্ধুর সাথে জরুরি কিছু কথা আছে। আমি রূপমের কথা বেশ বুঝতে পারলাম যে সে আমাকে কিছু বোঝাতে চাইছে। আমি বললাম, তুমি যা বলছো, যা বোঝাতে চাইছো সবই বুঝতে পারছি, তবে আজ আমার ছুটির দিন। রূপম কিছুই বুঝল না। মামি, আপনার ছুটি কিসের? আপনি তো অফিস করেন না। আমি ভেবে পেলাম না তাকে কিভাবে বোঝাই। শেষে বললাম, আরে বাবা, আমরা যারা মেয়ে মানুষ আমাদেরও মাসে কয়েকটা দিন ছুটি থাকে। রূপম এবার বুঝল। সে বলল, মামি, অনেক সময় ছুটির মধ্যেও জরুরি কাজ করতে হয়। আমার এক বান্ধবীরও এমন হয়েছিল। সেও ছুটির দিনের সমস্যায় পড়েছিল। আমি একটা পদ্ধতি বলেছিলাম, সেটা কাজে লেগেছিল। আপনি চাইলে আপনাকেও সেই পদ্ধতি দেখাতে পারি। আমি একটু অবাক হলেও বললাম, ঠিক আছে, তোমার পদ্ধতিটা বল। রূপম আমাকে যে পদ্ধতি দেখালো সেটা আমার স্বামী কোনোদিন শেখায়নি। তারপর আমি বললাম, ঠিক আছে, আজ তোমার পদ্ধতিতেই ছুটির দিনেও কাজ করব। রূপম খুব খুশি হল। হয়তো সে ভাবল এই কাজের সঙ্গী হিসেবে সেও থাকবে। সকালে রূপম চুপচাপ কলেজে বেরিয়ে যাচ্ছিল। আমি ডাক দিলাম, সে থামলেও কিছু বলল না। আমি জিজ্ঞেস করলাম, আমাকে না বলে যাচ্ছ কেন? প্রতিদিনই তো বলেই বের হও। রূপম ধীরে বলল, প্রতিদিনই যে বলতে এমন কোনো কথা আছে নাকি? তার কণ্ঠে অভিমান টের পেলাম। আমি বললাম, তুমি তো শিক্ষিত ছেলে, তোমার মাথায় কি আর কোনো উপায় নেই যেটা দিয়ে সহজে দেখা করা যায়? কিছুক্ষণ চুপ থেকে রূপম হাসল। হ্যাঁ মামি, একটা আইডিয়া আছে। আমি জিজ্ঞেস করলাম, কি আইডিয়া? সে বলল, তুমি নানিকে বলবে তোমার এক বান্ধবীর ছেলের সুন্নতের খাতনার অনুষ্ঠানে আজ যেতে হবে। বাকিটা আমি দেখছি। আমি বললাম, তাতে কি কাজ হবে? রূপম আত্মবিশ্বাসের সঙ্গে বলল, তুমি শুধু বলো মামি, আমি শাশুড়িকে বলে দিলাম। তিনি বললেন, সব ঠিক আছে। যেহেতু অরিত্র বাসায় নেই, তুমিও গেলে সমস্যা নেই।
তবে বেলা না করে ফিরে এসো। আমি রাজি হলাম। রুমে সাজগোজ করছিলাম। রূপম এসে আমার শাড়ি ব্লাউজ ঠিক করে দিল, কানের দুল গুছিয়ে দিল, স্যান্ডেল পর্যন্ত মিলিয়ে দিল। শাড়ি ব্লাউজের সাথে আমার কপালের টিপটাও ম্যাচিং করে দিল। তারপর আমি তাকে বললাম, রূপম, আমার পেছন সাইডে হাতের নাগাল পাচ্ছি না, তুমি একটু ব্লাউজের ফিতেটা বেঁধে দাও তো। সে সুন্দর করে ফিতেগুলো বেঁধে দিল। আমার মনে হচ্ছিল সত্যিই আমরা যেন দুজন প্রেমিক প্রেমিকা। আমাদের দুজনের মধ্যে আত্মার বন্ধন রয়েছে। রূপমের দীর্ঘশ্বাস যেন আমার কানের নিচে এসে লাগছিল। আমার মনে হচ্ছিল রূপম বোধহয় খুবই ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার প্রতিটি নিঃশ্বাসের মধ্যে আমি যেন বলছে, শ্রেয়া, তুমি শুধু আমার। রূপমের এমন ছোট ছোট যত্নে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। ওর মাঝে তার যত্ন দেখে ভালোই লাগছিল। ছেলেটার আন্তরিকতাই আলাদা। সাজগোজ শেষ হলে রূপম বলল, মামি, আপনি আগে বের হয়ে মেইন রোডে যান, আমি বাইক নিয়ে থাকব। আমি জিজ্ঞেস করলাম, বাইক পেলে কোথায়? সে বলল, বন্ধুরটা চেয়েছি। আমি বের হয়ে বটতলার কাছে গেলাম। সেখানে রূপম বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখে মুচকি হেসে বলল, মামি, উঠুন। আমি উঠে বসলাম। সে সাবধানে বাইক চালাচ্ছিল। কখনো ব্রেক ধরলে আমি সামান্য সামনে হেলে পড়ছিলাম। নিজেকে সামালাতে ওকে শক্ত করে ধরে বসেছিলাম। তারপর সে আমাকে নিয়ে গেল একটা পার্কের ভেতরে। দুজনে পাশাপাশি হাতে হাত রেখে হাঁটছিলাম। হঠাৎ করে আমার মনের মধ্যে অভিমান জমে গেল। আমি ভাবলাম, রূপম আমাকে এই লোকালয়ে কেন নিয়ে আসলো? আমি তো চেয়েছি ও আমাকে নিয়ে যাবে একদম নিরিবিলি জায়গায়, যেখানে মানুষের কোনো কোলাহল নেই, চারপাশে চারটে দেওয়াল, মাঝখানে বসে আছি আমরা দুজন, তারপর হারিয়ে যাব এক অজানা জগতে। এবার আমি তাকে একটু রাগ অভিমান মিশিয়েই বললাম, রূপম, এখান থেকে বাড়ি চলো। রূপম আর আমাকে কোনো প্রশ্ন করেনি, কারণ সে আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছিল আমি কি বলতে চাইছি। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। তারপর সে আমাকে একটা পার্কে ঘুরতে নিয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এত জায়গা থাকতে তুমি আমাকে পার্কে নিয়ে এলে? সে আমাকে বলল, আজকে আমরা উড়ন্ত পাখির মতো ডানা মেলেই পার্কে ঘুরব। তার কথা শুনে আমার ভেতরে ভেতরে একটু রাগ হচ্ছিল। আমি তাকে বলতে পারছিলাম না যে আমরা কেন এই পার্কে মানুষের সম্মুখেই ঘোরাফেরা করব। আমি তো মনে মনে ভাবছিলাম রূপম আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষের কোনো আনাগোনা থাকবে না, চারদিকে চারটি দেওয়াল, ভেতরে আমরা দুজন বসে নির্দ্বিধায় মন খুলে কথা বলবো। কিন্তু ছেলেটা এত সুন্দর একটা সময় কেন কাজে লাগাতে পারল না, সেটা আমার বুঝে আসছিল না। আমি রাগ করে রূপমকে বললাম, আমার ভালো লাগছে না, বাসায় চলো। রূপম আমার মুখের এক্সপ্রেশন দেখে দ্বিতীয়বার আর কিছু বলল না। সে আমাকে নিয়ে বাসায় ফিরে এল। পরের দিন বিকেলবেলা সে আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা মামি, তুমি কালকে পার্ক থেকে এভাবে চলে এলে কেন? আমি তখন রূপমকে বললাম, চলে আসবো না তো কি করব? পার্কে ঘোরার সময় এখন শুধু তোমার মামা তোদের জন্য বাড়িতে নেই। এই সময়টা আমরা কি আরেকটু মনোযোগ দিয়ে কাটাতে পারি না? আমার কথা হয়তো রূপম বুঝতে পারল। তখন সে বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। তবে আমরা আমাদের বাড়িতে তোমার রুমে দুজন মিলেমিশে রুমের কাজকর্মের মধ্যে দিয়ে ভালো একটা সময় কাটাতে পারি। কিন্তু আমার নানি, তোমার শাশুড়ি, তাকে কিভাবে ম্যানেজ করবে? আমি তখন বললাম, আমার শাশুড়িকে নিয়ে তুমি ভাবো না, সেটা আমাকে দাও। রূপম এবার খুশি মনে ফুলে ফেপে একটা হাসি দিল। তার হাসির মধ্যে যে এত গভীরতা লুকিয়ে আছে সেটা ঠিকই বুঝতে পারছিলাম। যাই হোক বন্ধুরা, এবার সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে আমি সাজগোজে ব্যস্ত। এমন সময় আমার শাশুড়ি রুমে ঢুকে পড়ল। আমার সাজ দেখে বলল, কি ব্যাপার বৌমা, এত সাজগোজ করছো কেন? আমার ছেলে তো কালকে বাড়িতে আসবে, তাহলে তুমি আজ রাতেই কোথায় যাচ্ছ? আমি তখন শাশুড়িকে কি বোঝাবো বুঝতে পারছিলাম না। তারপরও তো তাকে ম্যানেজ করতে হবে। তাই বললাম, আম্মা, কালকে আপনার ছেলে বাড়িতে আসলে তাকে নিয়ে একটু ঘুরতে যাব। তাই অনলাইনে নতুন শাড়িটা অর্ডার করেছিলাম। পরে দেখছিলাম আমাকে কেমন লাগে। আচ্ছা মা, দেখেন তো ব্লাউজের সঙ্গে শাড়ির ম্যাচিং আছে কিনা। আমার শাশুড়ি ঘুরে ফিরে একটু দেখল, তারপর বলল, সব সুন্দর আছে। এখন তুমি একটু আমার রুমে আসো, পায়ে তেল মালিশ করে দিও তো, হাঁটুটায় খুব ব্যথা করছে। আমি ভেতরে ভেতরে একটু বলছিলাম, কিন্তু তবু তার পেছনে গেলাম। প্রায় আধ ঘন্টা ধরে তাকে তেল মালিশ করলাম। এরপর শাশুড়ি আমাকে বলল, বৌমা, খাটের মাথার উপর ঘুমের ওষুধ রাখা আছে, একটি দাও তো।
বেশ কিছুদিন খাই না, রাতে ভালোভাবে ঘুম হয় না। ডাক্তার বলেছিল অন্তত 1 মাস প্রতিদিন রাতে একটি করে খেতে, কিন্তু মনে থাকে না। আমি তাকে 2-1টা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম। কিছুক্ষণ পর শাশুড়ি ঘুমিয়ে পড়ল। আমি এবার খুব খুশি মনে সব দিক থেকে প্রস্তুতি নিলাম, কিন্তু রূপমকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম ছেলেটা হয়তো মজা করছে। দরজার পাশে, বাথরুমে, ঘরের আড়ালে সব জায়গায় খুঁজেও তাকে পেলাম না। আমার ভেতরে টেনশন বাড়তে লাগল। ছেলেটা গেল কোথায়? হঠাৎ চোখ পড়ল তার টেবিলের উপর সাদা কাগজের উপর রাখা একটা চিঠিতে। চিঠি খুলে পড়লাম। মামি, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এতদিন তোমার সাথে যেভাবে চলছি বা তোমাকে নিয়ে যা যা ভাবছি তার সবটাই ভুল। হয়তো আমি প্রায় সমবয়সী, কিন্তু সম্মানের দিক থেকে তুমি অনেক বড়। আবেগের বশে অনেক কথা বলে ফেলেছি, অনেক অন্যায়ও করেছি। অবশেষে বুঝলাম তুমি আমার প্রতি যতটা দুর্বল হয়ে পড়ছ, আর কিছুদিন গেলে তুমি হয়তো আমার মামাকে ছেড়ে দিতে বাধ্য হবে। আমি চাই না আমার জন্য তোমার ফুলের মতো সংসার ভেঙে যাক। তাই নিজেকে অনেক সময় ধরে বোঝানোর পর তোমাদের বাড়ি, এমনকি তোমাদের থেকেও দূরে সরে গেলাম। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, বেয়াদবি করেছি, কিন্তু বিশ্বাস করো এগুলো আমি আবেগের বশেই করেছি। তখন বুঝতে পারিনি। হঠাৎ একদিন আমার বিবেক আমাকে প্রশ্ন করল, রূপম, তুই যা করছিস এটা অনেক বড় অন্যায়। তোর মামাকেও ঠকাচ্ছিস। তুই কি চাস তোদের সংসার ভেঙে যাক? আমি নিজের বিবেককে কোনো উত্তর দিতে পারিনি। শুধু মনে হচ্ছিল হ্যাঁ, এটা অন্যায়। এবং যখন কেউ নিজের ভুল বুঝতে পারে এবং সেই ভুলের রাস্তা থেকে সরে আসে, এর চেয়ে বড় মহত্ব আর কিছু নেই। ক্ষমা করো মামি। বন্ধুরা, এবার তোমরাই বলো, অরিত্রের ভাগ্নে রূপম আমার সাথে শেষের দিকে যা করল সেটা ঠিক ছিল নাকি ভুল? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, একটি শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। নতুন গল্পটিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে।